নমস্কার, শুভ সকাল সকলকে। আশা করি সবাই ভালোই আছো, আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকের যে ক্লাসটা হবে সেটা হলো শিখন ও শিখন বিদ্যা সম্পর্কে। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে, কারণ আজকের ক্লাসটাও একটা গুরুত্বপূর্ণ ক্লাস হিসেবে বিবেচিত হবে যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসের আজকের মূল বিষয় হলো শিখন ও শিখন বিদ্যা। তো শিখন ও শিখন বিদ্যা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে শিখনের ধারণা কি। হ্যাঁ, শিখনের ধারণা হলো জন্মলগ্ন থেকেই প্রাণীর শিখন শুরু হয়, অর্থাৎ আমাদের জন্মের পর থেকেই শিখন কর্ম কি হয়ে যায়, শুরু হয়ে যায়। আমরা জন্মগ্রহণের পর থেকে আমাদের শিখন শুরু হয়। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তন প্রক্রিয়াকেই বলা হয় কি, শিখন। অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণের যে পরিবর্তন প্রক্রিয়া সেটাকেই বলা হয় কি, শিখন। তো শিখনের বৈশিষ্ট্য কি হওয়া প্রয়োজন? তো প্রথমত হলো কি, শিখন কি বা অতীত অভিজ্ঞতা থেকে প্রশিক্ষণের প্রভাবে আমাদের আচরণের যে পরিবর্তন হয় সেটাই হলো কি, শিখন। এবার প্রশ্ন আসে শিখনের বৈশিষ্ট্য কি কি থাকে, মানে শিখন প্রক্রিয়াটা কোনটাকে বলবো আমরা, শিখনের বৈশিষ্ট্যটা কি? শিখনের বৈশিষ্ট্য হলো, শিখন হলো একটি বিকাশমূলক মানসিক প্রক্রিয়া। শিখন সাধারণত কি, একটা বিকাশমূলক মানসিক প্রক্রিয়া। শিখন, সব শিখনই কি থাকে, উদ্দেশ্যমূলক থাকে, মানে একটা উদ্দেশ্য থাকে, সব শিখনেরই একটা উদ্দেশ্য থাকে। তাছাড়া শিখনের আচরণের পরিবর্তন ঘটে। শিখনের ফলে কিসের পরিবর্তন ঘটে? শিখনের ফলে না, আচরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ শিখন হলো একটি অবিচ্ছিন্ন কৃত্রিম প্রক্রিয়া। তাহলে যেহেতু আচরণের পরিবর্তন ঘটে, তাহলে আমরা বলতে পারি কি শিখন একটা অবিচ্ছিন্ন কৃত্রিম প্রক্রিয়া। শিখন অনুশীলন নির্ভর, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে সেই শিখন প্রক্রিয়া কি হয়, সম্পূর্ণ হয়। শিখন প্রক্রিয়া শর্ত সাপেক্ষ, অর্থাৎ কোনো একটা শর্তের সাপেক্ষেও শিখন হয়ে থাকে। তাছাড়া এই সংস্কৃতে একটা প্রবাদ আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি, মানে জীবনব্যাপী প্রক্রিয়া। শিখনকে আমরা বলতে পারি কি, জীবন ব্যাপী প্রক্রিয়া, মানে যতদিন বাঁচি ততদিন শিখি। এই যে চিন্তা ভাবনাটা বা সেটাও একটা কি বলে, জীবন বা ব্যাপী প্রক্রিয়া হিসেবে আমরা মৃত্যুর আগে পর্যন্ত শিখনের কোনো শেষ নেই। শিখন চাহিদা তাড়িত প্রক্রিয়া, মানে শিখন চাহিদার উপর ভিত্তি করেও কি হয়, চাহিদা তাড়িত প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হয়। তাছাড়া শিখনে ব্যক্তি সব সময় আত্মসচেতন থাকে, মানে আত্মসচেতন হিসেবেও শিখনের মধ্যে ব্যক্তি সব সময় আত্মসচেতন থাকে। শিখন ব্যক্তিকে সংগতি বিধানে সহায়তা করে, মানে শিখন ব্যক্তিকে সংগতি বিধানেও কি করে, সহায়তা করে। শিখন স্থায়ী পরিবর্তন, শিখন একটা স্থায়ী পরিবর্তন। প্রাণীর শারীরিক বৃদ্ধিজনিত পরিণমন, ক্লান্তি, অসুস্থতা এবং ড্রাগস সেবন কিন্তু আবার শিখনের মধ্যে আসে না, সেগুলি আবার কিন্তু শিখনের মধ্যে পড়ে না। যেমন ধরো প্রাণীর বৃদ্ধিজনিত পরিণমন, ক্লান্তি, অসুস্থতা এবং ড্রাগস সেবন, এই যে আচরণগুলি, সেই আচরণগুলি কিন্তু আবার শিখনের মধ্যে আসে না। এবার আমাদের প্রশ্ন জাগে যে শিখনে ব্যক্তির পার্থক্য দেখা যায়, মানে শিখন প্রক্রিয়ার ফলে ব্যক্তির মধ্যে একটা পার্থক্য দেখতে পাবে। হতে পারে সেটা ভাষার পার্থক্য, হতে পারে সেটা আচরণের পার্থক্য। শিখন কেবলমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, শিখন শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন কোনো নয়, শিখন প্রাণীদের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ প্রাণীদের বিভিন্ন আচরণের ফলে বা প্রতিদিন একটা কিছু অভ্যাস করার ফলে সেটা প্রাণীদেরও শিখন হয়ে যায়। যেমন ধরো কোনো একটা কুকুরকে যদি আমরা লালন পালন করি, তাহলে সেই কুকুরটা আমাদের পোষ্য হয়ে যায়। এই যে কুকুরের আচরণগুলি, সেগুলিকে আমরা পরিবর্তন করতে পারি। অর্থাৎ কোন প্যাভলভের কুকুরের পরীক্ষা ছিল, স্কিনারের পরীক্ষা আছে এই সম্পর্কে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমন সময় আসে যখন অনুশীলনের সত্ত্বেও শিখনের উন্নতি ঘটে না। একে বলা হয় অধিত্যকা বা প্লেটিউ বলা হয় ইংরেজিতে, যেটাকে বলা হয়, বাংলাতে যেটাকে বলা হয় অধিক্যতা। মানে আমাদের বয়সের এমন একটা সময় আসবে যখন দেখা যাবে একটা জিনিস বারবার অনুশীলনের পরও সেটা আমরা মনে রাখতে পারছি না, বা শিখন আমাদের হচ্ছে না, সেটাকে বলা হয় কি, অধিত্যকা। তারপর হলো শিখন হলো অভিযোজন, মানে শিখন অভিযোজনের ফলে হয়। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই শিখন ঘটে। মানে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, মানে পরিবেশের সঙ্গে চলতে চলতে তুমি যে পরিবেশে থাকবে, যে পরিবেশে বসবাস করবে, সেই পরিবেশের মানুষদের সঙ্গে চলতে চলতে তোমার একটা কি হয়ে যায়, শিখন পদ্ধতি হয়ে যায়। শিখন সাধারণত কি থাকে, পেশনা নির্ভর। শিখন সাধারণত
পেশনা নির্ভর হয়ে থাকে। এবার হলো শিকনের নির্ধারকগুলি কি কি, শিকন কি কি ভাবে নির্ধারিত হয়। শিকনের নির্ধারকগুলি হলো পেশনা, চাহিদা, অনুশীলন, সমস্যা, মনোযোগ ও আগ্রহ এবং পরিণমন, এগুলি হলো কি শিকনের নির্ধারক। তাহলে শিকনের নির্ধারকগুলি কি কি, শিকনের নির্ধারকগুলি হলো পেশনা, চাহিদা, অনুশীলন, সমস্যা, মনোযোগ ও আগ্রহ এবং পরিণমন, এগুলি হলো কি শিকনের নির্ধারক। এবং শিকনের প্রকৃতি বা স্বরূপ কি, শিকনের প্রকৃতি বা স্বরূপ হিসাবে যদি বিবেচনা করি আমরা, তাহলে শিকনের প্রকৃতি বা স্বরূপ হবে, শিকন হলো আচরণের পরিবর্তন। শিকন সাধারণত একটা আচরণের পরিবর্তন। শিকনের ফলে নতুন অভিজ্ঞতা অর্জিত হয়, মানে আমাদের সেই পুরনো অভিজ্ঞতা থেকে নতুন অভিজ্ঞতা, যেমন ভাষার বিকাশ ঘটে, আচরণের বিকাশ ঘটে, ব্যবহারের বিকাশ ঘটে। যেমন শিকন আচরণে নতুনত্ব আনে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে বড়দের সঙ্গে আচরণ করতে হয়, এই সবকিছু কি আনে শিকন। শিকনে পেশনা সহায়ক হয়, শিকন আচরণের উৎকর্ষ আনে। শিকনের পেশনা কি হয়, সহায়ক হয়, পেশনা শিকনকে সহায়তা করে এবং আচরণে উৎকর্ষ আনে। শিকনের উপর অনুশীলনের ইতিবাচক প্রভাব দেখা যায়, ইতিবাচক প্রভাব দেখা যায় শিকনের উপর অনুশীলনের কি প্রভাব দেখা যায়, ইতিবাচক প্রভাব দেখা যায়। শিকনের গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যা। শিকনের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি সমস্যা। অনেক ক্ষেত্রে শিকন পরিমাণের উপর নির্ভরশীল, অনেক ক্ষেত্রে দেখা যায় শিকন পরিণমনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আবার শিকন ও পরিণমনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থেকে যায়। আমরা হয়তো বা বলতে পারি যে অনেক ক্ষেত্রে শিকন যেহেতু পরিণমনের উপর নির্ভর করে, তাহলে মনে হয় শিকন এবং পরিণমন একই বিষয়, কিন্তু না, আক্ষরিক দৃষ্টিতে একই বিষয় মনে হলেও শিকন এবং পরিণমন কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে শিকন একটা বিষয় আর পরিণমন কিন্তু আরেকটা বিষয়। তাহলে সেই শিকন এবং পরিণমনের মধ্যে যে পার্থক্যটা, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, খুব স্পষ্টভাবে তোমরা দেখতে পারো। শিকন হলো প্রচেষ্টা ও পরিবেশের শিকন প্রক্রিয়ায় প্রভাবিত করে, মানে শিকন প্রচেষ্টা ও পরিবেশের শিকন প্রক্রিয়াকে প্রভাবিত করে। কিন্তু পরিণমন স্বাভাবিক বৃদ্ধিজনিত আচরণের পরিবর্তন বা পরিণমনকে প্রভাবিত করে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আরো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে এই বিষয়টাকে নিয়ে আমি আরো একটা ক্লাস করার চেষ্টা করব। তো প্রচেষ্টা বা পরিবেশের শিকন প্রক্রিয়াকে প্রভাবিত করে, কিন্তু স্বাভাবিক বৃদ্ধিজনিত আচরণে পরিবর্তন পরিণমনকে প্রভাবিত করে। শিকন অভিজ্ঞতা নির্ভর, এটি কৃত্রিম এবং নিয়ন্ত্রণযোগ্য প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটা স্বাভাবিক প্রক্রিয়া, এর জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না। শিকন কিন্তু কি অভিজ্ঞতা নির্ভর, কিন্তু পরিণমনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অটোমেটিকলি হয়ে যায়। পেশনা এবং চাহিদার তাড়নায় শিকন সংগঠিত হয়, পেশনা এবং চাহিদার তাড়নায় শিকন সংগঠিত হয়, কিন্তু পরিণমন পেশনা ও চাহিদার তাড়নায় পরিণমন সংগঠিত হয় না, চাহিদা বা পেশনার তাড়নায় পরিণমন সংগঠিত হয় না। শিকনের মানসিক পরিবর্তন ঘটে, কিন্তু পরিণমনে কি হয়, জৈবিক পরিবর্তন ঘটে। তাহলে শিকনে কি হয়, মানসিক পরিবর্তন ঘটে, কিন্তু পরিণমনে কি হয়, জৈবিক পরিবর্তন ঘটে। তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম শিকন কোন জিনিসটা এবং পরিণমন কোন জিনিসটা, শিকনের ফলে কি কি পরিবর্তন ঘটে এবং পরিণমনের ফলে কি কি পরিবর্তন ঘটে। তাহলে অবশ্যই সে দুটোর মধ্যে একটা বিষয় সাদৃশ্য রয়েছে, মানে মিলও রয়েছে। সেই মিলগুলি কি কি, শিকন এবং পরিণমনের ফলে বিকাশ সংগঠিত হয়, অর্থাৎ দুটি হলো জীবন বিকাশের প্রক্রিয়া। মানে যদিও আমরা বলি যে দুটো বিষয় আলাদা, কিন্তু দুটো বিষয়ের মধ্যে কোনো না কোনো মিল তো রয়েছে। এই যে মিলটা, সেটা হলো কি বিকাশ। কেননা বিকাশ হলো কি শিকন এবং পরিণমনের প্রেক্ষিতে, অর্থাৎ শিকন এবং পরিণমনের ফলে বিকাশ সৃষ্টি হয়। মানে বিকাশ ইজিক্যাল টু হলো শিকন ইন্টু পরিণমন, মানে বিকাশ মানে হলো শিকন ইন্টু পরিণমন, মানে ডি ইজিক্যাল টু এল ইন্টু এম। তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জেগে গেছে যে স্যার ডি ইজিক্যাল টু এল এবং এম মানে কি, মানে ডি হলো ডেভেলপমেন্ট, এল হলো লার্নিং, এম হলো ম্যাচুরেশন, ঠিক আছে। তাহলে সে ডি ইজিক্যাল টু মানে ডেভেলপমেন্ট, উন্নতি ইজিক্যাল টু শিকন এবং পরিণমন। শিকন এবং পরিণমনের ফলে যেটা বিকাশ, সেটা হলো কি ডি হলো বিকাশ, আর এল হলো শিকন, আর এম হলো ম্যাচুরেশন। তাহলে এই যে প্রক্রিয়াটা বিকাশ ইজিক্যাল টু শিকন ইন্টু পরিণমন। তাহলে শিকনের ক্ষেত্রে কিন্তু এবার আমি বুঝাতে পারলাম শিকন এবং পরিণমনের মধ্যে সাদৃশ্য কি। এবার শিকনের ক্ষেত্রে হয় কি, ইনপুট প্রসেস এবং আউটপুট সম্পর্ক কিন্তু কাজ করে। কম্পিউটারে যেমন থাকে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট,
ঠিক সেম শিখনের ক্ষেত্রেও কিন্তু ইনপুট প্রসেস এবং আউটপুট এই সম্পর্কটা কি করে কাজ করে থাকে। যেমন ধরো শিক্ষামূলক কারিগরি শিক্ষার আলোকে শিখনের প্রকৃতি বা স্বরূপ বিশ্লেষণ করলে দেখা যায় কি শিখন মূলত তিনটি অংশে যুক্ত হয়ে থাকে। এই তিনটি অংশকে বলা হয় পদ্ধতি বা সিস্টেম। এই তিনটি যুক্ত হলেই শিখন প্রক্রিয়া কি হয়, সম্পূর্ণ হয়। এই তিনটিকে একত্রে বলা হয় কি পদ্ধতি বা সিস্টেম। এই তিনটি অংশের প্রথমে রয়েছে ইনপুট বা শিক্ষার্থীর প্রারম্ভিক এবং বৈশিষ্ট্যের শেষে রয়েছে আউটপুট বা প্রান্তীয় ফল এবং মাঝে রয়েছে কি আচরণগত পরিবর্তন বা প্রসেস প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আমি বুঝাতে পারলাম যে ইনপুট প্রসেস এবং আউটপুট এই তিনটার সম্পর্কেই শিখন কার্যটা কি হয়ে থাকে, সম্পূর্ণ হয়ে থাকে। এই তিনটা প্রসেস মিলেই হয় কি শিখন প্রক্রিয়া। এই তিনটা প্রসেসের প্রথমে রয়েছে কি ইনপুট বা শিক্ষার প্রারম্ভিক এবং শেষে রয়েছে আউটপুট বা প্রান্তীয় ফল এবং মাঝখানে রয়েছে কি আউটপুট, মাঝখানে রয়েছে কি প্রসেসিং মানে কি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া তিনটা মিলে হয় কি ইনপুট, প্রক্রিয়া এবং আউটপুট। এই তিনটা মিলেই হয় কি শিখন প্রক্রিয়া। তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে স্যার ইনপুট কি, আউটপুট কি এবং প্রক্রিয়া কি। হ্যাঁ, ইনপুট কি আমি তোমাদের বলছি এবং আউটপুট কি এবং প্রক্রিয়া বলতে কি বোঝায় না। ইনপুট হলো তথা শিক্ষার্থীর প্রারম্ভিক বৈশিষ্ট্য বলতে বোঝায় ইনপুট, অর্থাৎ শিক্ষার্থীর শিখন পূর্ব মুহূর্তের অবস্থাগুলিকে বোঝায় কি ইনপুট। এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো পূর্ব অভিজ্ঞতা, সামর্থ্য, পেশনা এবং বোধগম্যতা স্তর। মানে কোনো একটা বিষয় সম্পর্কে যদি পূর্ব অভিজ্ঞতা মানে আগে থেকে যে অভিজ্ঞতাটা থাকে, যেমন ধরো তুমি একটা জিনিস বানাতে যাবে, ওই জিনিসটা বানাতে গিয়ে তোমার আগে থেকে একটা কিছু অভিজ্ঞতা রয়েছে। যেমন তুমি একটা গল্প পড়তে যাবে, সেই গল্প পড়ার ক্ষেত্রে আগে থেকেই তোমার কি শব্দ সম্পর্কে ধারণা আছে, এই জন্য তুমি গল্পটা পড়তে পারছো, এটা হলো কি ইনপুট। এবার প্রসেস হলো কি প্রসেস তত্ত্ব মানে শিখন প্রক্রিয়া অন্তর্গত বিষয়। যেমন ধরো পাঠ্যসূচি, বিষয়বস্তু উপস্থাপন, শিখন পদ্ধতি ও শিখন কৌশল, শিক্ষা সহায়ক প্রদীপন। যেমন ধরো প্রসেসিং এর মধ্যে থাকে কি গ্রন্থাগার, বিদ্যালয়, শিখন উপযুক্ত শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। কোনো একজন শিক্ষক তোমাকে বুঝিয়ে দিচ্ছে কোনো একটা প্রক্রিয়ার সাহায্যে, এই যে বুঝিয়ে দেওয়াটা, এই যে পাঠ্যপুস্তকটা, সেটা হলো কি প্রসেসিং প্রক্রিয়ায় থাকে। ঠিক আছে, সেটা হলো কি প্রসেসিং। এবার হলো আউটপুট। আউটপুট হলো দুজনের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যা কিছু শেখা হয়েছে, অর্থাৎ আউটপুট তথা প্রান্তীয় ফল বলতে শিক্ষার্থীর আচরণগত পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ শিক্ষার্থীর জ্ঞান অর্জিত অভিজ্ঞতা, আচরণ, দক্ষতা ইত্যাদি এই বিভাগে অন্তর্ভুক্ত থাকে। কি কি আচরণ, দক্ষতা এবং অর্জিত অভিজ্ঞতা এগুলি থাকে কি এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। মানে আউটপুট মানে শিখনের ফলে তুমি কি কি ফল প্রাপ্তি হলো বা কিভাবে শিখেছ বা কিভাবে সেই জিনিসটা প্রতিফলিত হয়েছে, অর্জিত অভিজ্ঞতা কিভাবে গ্রহণ করেছো বা আচরণ, দক্ষতা, তার ফলে তোমার মধ্যে কিরূপ পরিবর্তন হয়েছে, এই যে দক্ষতাটা সেটাকে বলা হয় কি আউটফল মানে আউটপুট। তাহলে শিখনের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং ফলাফল মানে শিখনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি এবং ফলাফল এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। শিখনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি এবং শিখন সম্পর্কে শিখনের উদ্দেশ্য কি হওয়া প্রয়োজন। তাহলে আমি আজকে যতটুকু ক্লাস তোমাদের মধ্যে করেছি সেটা হলো শিখন ও শিখন বিদ্যা। মানে শিখন কাকে বলে, শিখন বিদ্যা কাকে বলে, শিখনের ধারণা কি, শিখনের উদ্দেশ্য কি এবং শিখনের মধ্যে শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য কি, তাছাড়া রয়েছে শিখনের নির্ধারকগুলি কি কি। এই জিনিসগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। শিখন এবং পরিণমনের মধ্যে সাদৃশ্য কি কি, শিখন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়, বিকাশ কি এবং শিখনের মধ্যে যে ইনপুট, প্রসেস এবং আউটপুট কাজ করে সেই সম্পর্কেও আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং যে জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেই জিনিসটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর যারা যারা দেখতে পারোনি বা যারা যারা দেখতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলছি তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি ক্লাসের শেষে সেই জিনিসটা অর্থাৎ বোর্ডটাকে আবার স্পষ্টভাবে দেখিয়ে দেবার চেষ্টা করছি। কারণ তোমরা যদি স্পষ্টভাবে দেখতে পারো তার লেখাগুলি, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে নিজেরা একটা আয়ত্ত করে নিতে পারবে। কারণ অনেকে কমেন্ট করে বলেছে যে বোর্ডের লেখাগুলি স্পষ্টভাবে দেখা যায় না, এই জন্য আমি বোর্ডের লেখাগুলি স্পষ্টভাবে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তা আবার পরবর্তী সময়ে করে দেব।
তো তোমরা আজকে বুঝতে পারলে কি শিখন এবং শিখন বিদ্যা সম্পর্কে ধারণা। তো শিখন বিদ্যা এবং শিখন কি এবং সেই সম্পর্কে কি ধারণা পাওয়া যায়, বিকাশ কি, শিখন ও পরিণমনের মধ্যে বিকাশ কখন সংগঠিত হয় এবং কিভাবে সংগঠিত হয়, শিখন এবং পরিণমন যে এক জিনিস নয় সেই বিষয়টাও আমি তোমাদেরকে তুলে ধরেছি। সবাই ভালো থাকবে, নমস্কার।